তপ্ত সরোবরে লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা ৫। দুপুরে তপ্ত রোদ মাথার ওপরে। ইভা ঘামছে, তার বুকের কাঁপুনি বোধ হয় ফারজাদও টের পাচ্ছে। গাড়িটা ফাঁকা, গাড়িতে কেউ নেই। ইভা কাপা বুকটা নিয়ে ভেতরে ঢুকলো গেট দিয়ে। ফারজাদ তার সঙ্গে হাঁটছে। কলেজের মাঠে পৌঁছে ইভা চাপা স্বরে বলে ওঠে, তুমি আমার সঙ্গে হাঁটছো কেন? দূরে যাও, কেউ যেন বুঝতে না পারে তুমি আমার সঙ্গে আছো। ফারজাদ অবাক হয় একটু, তার ইগোতে লাগলো যেন কথাটা, সাথে বুকেও। মেয়েটা অতিরিক্ত ভয় পাচ্ছে, এজন্যই ফারজাদ ওর সঙ্গে যাচ্ছে, যাতে খারাপ কোনো পরিস্থিতি তৈরি হলে সামলে নেওয়া যায়। ফারজাদ কিছু বলল না, মাথাটা সামান্য ঝুঁকিয়ে গম্ভীর মুখে হাঁটছে। হঠাৎই সামনে দেখা গেল ইভাকে নিতে আসা পুলিশ অফিসারটা মাঠের মাঝে দাঁড়িয়ে খুব ব্যস্ত ভঙ্গিতে ফোন কানে নিয়ে কথা বলছে। পাশেই আরো দু তিনজন দাঁড়ানো। ইভা থমকে দাঁড়ায় মাঠের মাঝখানে। ফারজাদ আস্তে করে বলল, রিল্যাক্স ইভা, এগিয়ে যাও, কিছু হবে না। ততক্ষণে ইভার বাবা ওবায়দুল হককে কলেজের বিল্ডিং ছেড়ে নিচে নেমে আসতে দেখা গেল। সঙ্গে আসছেন অধ্যক্ষ মহাশয় এবং আরো কয়েকজন শিক্ষকেরা। ইভা তড়িঘড়ি হাতে থাকা ছোট্ট ব্যাগটা পেছনে সামলে নিয়ে দাঁড়িয়ে পড়ল। ওবায়দুল হক দাপুটে পায়ে হেঁটে এসে দাঁড়ালেন ইভার সামনে। ফারজাদ পাশেই একটু দূরে দাঁড়িয়ে আছে। ফারজাদ প্রথমবার দেখল ইভার বাবাকে। স্বাস্থ্যবান অভিজাত লোকটা, পরনে পুলিশের পোশাক, চোখে চশমা, চলনভঙ্গি ভারী, মুখটা অসামান্য রাগে লাল হয়ে আছে। চোখে তার আগুনের হলকা ছুটছে যেন। তিনি এসেই রোষাগ্নি দৃষ্টিতে ইভাকে পরখ করে দেখলেন। হাত অবধি ওনার অগ্নিদগ্ধ দৃষ্টি নিক্ষিপ্ত হতে ইভা চট করে হাতের জিনিসগুলো সহ ব্যাগটা পরিত্যক্ত হালে ফেলে দেয় মাঠের মাঝখানে। যেন বড় অপ্রয়োজনীয়, মূল্যহীন, নিতান্তই ইচ্ছের বিরুদ্ধে সে হাতে ধরেছিল ব্যাগটা। ফারজাদের বুকের মধ্যে কেমন যেন করে উঠল এবার। সে অপ্রতিভ চোখে তাকিয়ে রইল পড়ে থাকা ব্যাগটার দিকে। ওই ব্যাগের ভেতর থাকা ছোট ছোট উপহারে জড়িয়ে আছে তার বছরখানেকের জমানো এক যুবক আবেগ, কেবলমাত্রই নষ্টা আবেগ। এই উপহারগুলোতে সে বলি দিয়েছে নিজের আত্মমর্যাদাবোধ, নিজের সভ্যতা, নিজের শিক্ষাজ্ঞানটুকু। সেটা ইভা বাবার এক নজর দৃষ্টি মাটিতে মিশিয়ে দিয়েছে। কই, ফারজাদ তো এসেছিল না। মেয়েটার কাছে সে কখনোই আগ্রহী ছিল না নিজের এই অধঃপতনকে কাছে ডাকতে। মেয়েটা কি ওকে নিজের কাছে টেনে ছেড়ে ফেললো? ওবায়দুল হক হুংকার দিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে বলো? ইভা গা শিউরে উঠল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার হাত পা বোধহয় রীতিমতো কাঁপছে। তিনি ঝুঁকে পড়ে ব্যাগটা তুললেন, ভ্রুযুগল কুঁচকে উল্টে পাল্টে দেখলেন ব্যাগটা, এরপর তা উপর করে ধরলেন। তাতে ব্যাগের সবকিছু ঝরঝর করে পড়ে যায় মাটিতে। ফারজাদ কেবল চেয়ে দেখছে। কারো অবহেলিত হাতে উপর হয়ে ধরা ব্যাগে থেকে ঝরে পড়া জিনিসগুলো তার প্রাইভেটে মেরে দেওয়া টাকা, নাকি তার আবেগ? চোখটা আজ যেন বিদ্রূপের সামগ্রী হিসেবে উপহাসের ছলে মূল্যহীন হয়ে ঝরে পড়ছে। ইভা মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে আছে। ওগুলোকে উদ্দেশ্য করে ওবায়দুল সাহেব বলল, কোথায় পেলে এগুলো? জবাব দাও, নয়তো। ইভা তুতলিয়ে ওঠে। সে কি বলল বোঝা গেল না। ততক্ষণে পুরো কলেজে সে মাঠের চারপাশে দিয়ে বিল্ডিংয়ে জড়ো হয়েছে। অধ্যক্ষ সাহেব দাঁড়িয়ে আছেন পাশেই, যেখানে মামলা স্বয়ং পুলিশ সুপারিনটেন্ডেন্টের সেখানে তারা কেবল দর্শকই বটে। জরুরি ভিত্তিতে আজ ইভার মা কোনো কারণে গ্রামের বাড়িতে যাবেন, যে কারণে ইভাকে আজ 2 পিরিয়ড পরেই ছুটি করিয়ে নিতে এসেছিলেন ড্রাইভার। এসে তাকে পুরো কলেজে যখন পাওয়া যায়নি, তখন কল করা হয়েছে এসপি সাহেবের কাছে। তিনি এসে পৌঁছেছেন মিনিট 5-এর মতো। পুরো কলেজ আবার তল্লাশি করা হয়েছে। পুলিশের মেয়ে, খারাপ কিছু হতেই পারে। অথচ এখন ইভা একটা ছেলেকে সঙ্গে করে কলেজে ঢুকছে। সম্মানের আর কিছুই বাকি নেই বলে ধারণা এসপি সাহেবের। তার মেয়ে এমন কড়া নিরাপত্তার পরেও এরকম কিছু ঘটে গেছে। তিনি এবার ফারজাদের দিকে ফিরলেন। গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন ছেলেটি। তার চোখে মুখে উদ্বেগ নেই, চোখের ভাষা দুর্বোধ্য। ফারজাদের দিকে তাকিয়ে ইভাকে জিজ্ঞেস করলেন তিনি, ছেলেটা কে? ইভা জবাব দিল না। তিনি আবার গর্জন করে উঠলেন, ছেলেটা কে ইভা?
পরিবেশ গরম হয়ে ওঠে, সকলে নিশ্চুপ। ইভা ভাঙা ভাঙা স্বরে মাথা ঝাঁকালো, চিনি না বাবা। ফারজাদের বুকে সূচালো এক বিষবাণ এসে বিঁধে যায় বোধ হয়। একটা তিক্ত ধাক্কা অনুভব হলো, তবুও সে অটল, অবিচল দাঁড়িয়ে। চোখ জোড়া লাল হয়ে উঠেছে তার, চোখের শিরা উপশিরার মাঝে রক্ত জমে গেছে, হয়তো ভেতরে এসে সদ্য ভিড় করা ভাঙনের তীব্র হাহাকার আর আক্রোশ গুলো রক্তদানার মতো চোখে ফুটে উঠেছে। এসপি সাহেব ভ্রু কুঁচকে বললেন, তাহলে এগুলো কোথায় পেলে? ইভা একবার তাকায় বাবার দিকে, তার রুহু ছলকে ওঠে। তার কোনো দিকে গ্রাহ্য করবার সাহসটুকু সঞ্চয় হলো না তার ভেতরে। বাবার চোখে দৃষ্টি রাখতে তার সব গুলিয়ে যায়। শুধু মস্তিষ্কে তাকে একটা সংকেত দিল বোধহয়, নিজেকে বাঁচিয়ে নিতে হবে, নিজের সম্মান, বাবার সম্মান বাঁচিয়ে নিতে হবে। আর সবকিছু জাহান্নামে যাক, তার নিজেকে সামলে নিতে হবে যে কোনো মূল্যে। কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দাও। দাঁত চেপে বললেন এসপি ওবায়দুল হক। আমাকে গেটের বাইরে ডেকে নিয়ে গেছিল ছেলেটা, তারপর এগুলো হাতে ধরিয়ে দিল। ফারজাদ যেন কারো বিদঘুটের নৃশংস ক্ষত দেখেছে, ওভাবে ব্যথিতর ভঙ্গিতে সমবেদনা জানানোর মতো করে ঠোঁট গোল করে শ্বাস নেয়। এলোমেলো দৃষ্টি ফেলে তাকায় এদিক ওদিক, পাগলের মতো করে মৃদু মাথা নাড়তে নাড়তে চট করে খানিক হেসে ফেলল নিঃশব্দে। আবার আবার ইভার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, অদ্ভুত নজরে ইভার দিকে, দুর্বোধ্য ধারালো সেই দৃষ্টি। ছেলেটার ইভাকে যেন দূর থেকেই চিরে ছিন্ন ভিন্ন করে ফেলছে। ফারজাদের ভেতরে কি হচ্ছে তা আন্দাজ করার উপায় নেই মুখে দেখে। অধ্যক্ষ সাহেব এগিয়ে এলেন এবার, নরম কণ্ঠে শুধালেন, তুমি ওগুলো নিলে কেন ইভা মা? ইভা বাবা রুষ্ট নজরে তাকিয়ে আছে ইভার চোখ বরাবর। ইভা বাবার চোখ একবার তাকিয়ে হড়হড় করে বলে ওঠে, জোর করে দিয়েছে। ফারজাদ চোখ জোড়া সন্তর্পণে বুজে নিয়ে হতাশ এক দীর্ঘশ্বাস ফেলল। যেন কিছুই হয়নি, কেবল হালকা একটু চোট পেয়েছে কোথাও ছেলেটা। তবে ব্যাপার না, চলবে এইটুকু জ্বালা। ইভার কথা ফুরোতেই আচমকা অধ্যক্ষ সাহেব ঝড়ের বেগে সশব্দে খোলা মাঠের প্রান্তরে এক ভারী থাপ্পড় লাগালেন ফারজাদের গালে। ফারজাদ তখনও অবিচল দাঁড়িয়ে, নাহিদার মাহাদি পাথরের মতো দাঁড়িয়ে আছে ফারজাদের পেছনে। এবার বোধহয় তারা কিছু বলতে যায়। ফারজাদ অতি সন্তর্পণে হাতটা চেপে ধরল, যেখানে যার সত্য স্বীকার করার সেই তো নিজেকে বাঁচিয়ে নিয়েছে। ফারজাদের কোনো অনুভূতি এত জাহেরি নয় যে তা তৎক্ষণাৎ সাধারণ রূপে লোক সম্মুখে এসে পড়বে। তীব্র গোমরা ছেলেটা, সবকিছুই কেমন জমে থাকা অগ্নিলাভার ন্যায় শীতলতম উষ্ণ। ইভা কাঁদছে এবার। ফারজাদ নিজের আত্মমর্যাদাবোধ, আত্মসম্মান, নিজের অহংকার, স্বভাবসুলভ বেপরোয়া ভাবকে দাফন করে, সবাইকে অগ্রাহ্য করে অপার্থিব স্বরে স্বীকার করে নিল, জি স্যার, আমি নিয়ে গেছিলাম ইভাকে। এবারে বোধহয় এসপি সাহেব সত্যকে ঢেকে ফেললেন মিথ্যার কুলসিত চাদরে। নিজের তথাকথিত সম্মানটুকু বাঁচাতে তিনিও হাত চালালেন ফারজাদের শক্ত গালে। মেয়ের কৃত্যকর্মে ফারজাদের গায়ে লাগানো দোষের ধামাচাপা দিয়ে মেয়ে ও নিজের সম্মানটা বাঁচিয়ে নিলেন সন্তর্পণে। ফারজাদ পর্বতের ন্যায় অনড় দাঁড়িয়ে কেবল। শিলাখণ্ডে তৈরি ছেলেটা আগামী বড় অদ্ভুতই হবার কথা। ফারজাদ বিজ্ঞানের ছাত্র ছিল, উজ্জ্বল পথচলাকে অন্ধকারে ছেকে সে বছর পরীক্ষায় সে উচ্চতার গণিত পরীক্ষায় ফেল করার মাধ্যমে পরীক্ষায় ফেল করলো। এরপর বাড়িতে তার মূল্য উঠে এলো বাড়ির গোয়ালার ফরিদের জায়গায়। ফারজাদ বাড়ির লোকেদের কাছে লাঞ্ছিত হয়েছে, কটু কথা শুনেছে, অপমানিত হয়েছে, অথচ কোনোদিন কোনো জবাব দেয়নি। বন্ধু মলে পুরো কলেজে বদনাম হয়ে গেল সে। এসব অবশ্য গ্রামের লোক জানে না। ইভাকে ফারজাদ ঘৃণা করে না। ফারজাদের মতে ইভার প্রতি ফারজাদের যে অনুভূতি, সেটাকে ঘৃণা বললে শব্দটা বেশ সহজ আর ছোট হয়ে যায়। ঘৃণা তো তাকে করা যায় যাকে একসময় ভালোবাসা হয়েছিল। ফারজাদ জঘন্যতম খারাপ মানসিকতার ছেলে। তার মতে এমন মানবিকতা বোধ নেই যে সে সেই মেয়েকে ভালোবাসার দাবি করবে, যার কাছে ভালোবাসার মূল্য বাপের চোখের দৃষ্টির কাছে মাটি হয়ে যায়। আবেগকে ঘৃণা করে ফারজাদ, সেই আবেগকে যা তার কাছ থেকে তার সবকিছু কেড়ে নিয়েছে। ফারজাদ সেই
বেড়ে ওঠার বয়সটাকে ঘৃণা করে। সে বয়সের মানুষ এত হীন, নিচু কাজগুলোকে করে বসে আবেগের তাড়নায়। ফারজাদ সবচেয়ে বড় ঘৃণা মেয়ে মানুষের, যারা পরিবারের কাছে মুখোশধারী, নিষ্পাপ। ফারজাদের ঘৃণা নারীজাতির কোমলতা, যা একসময় পরিবারের চোখের দিকে তাকিয়ে মিথ্যা কলুষিত চরম অবাস্তবতায় পরিণত হয়ে মুহূর্তের মাধ্যমেই। ফারজাদের কাছে ওই ঘটনার মাসখানেক পর, পরীক্ষার কিছুদিন আগে ইভা এসেছিল। মেয়েটা কেঁদে পড়ল। সেদিন সে বাবার সামনে ভয় পেয়েছিল প্রচুর, অথচ সে আজকাল ফারজাদের ছাড়া থাকতে পারছে না। ফারজাদ মনোযোগ দিয়ে শুনছিল সবটা। আলতো হেসে বলেছিল তাকে, চলে যাও, খুব বেশিক্ষণ নিজের নিয়ন্ত্রণ করার মতো সংযম নেই আমার মাঝে। সেদিনের হারানো সম্মান আর জীবন থেকে হারিয়ে ফেলা আমার উজ্জ্বলতাটুকু আমার ভেতরে নাড়া দিয়ে উঠলে তোমার এই মুহূর্তে খুন করতে আমার কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন হবে না ইভা। আমি জানি আমার ভবিষ্যৎ শেষ। আমি জানি আমি আমার মানসিকতা বোধটুকু হারিয়ে ফেলেছি খুব খারাপভাবে। তাই তোমার সঙ্গে আজ খারাপ কিছু করতে না আইনের ভয় আছে আর না বিবেকের। নিজের ওপর ফারজাদের ঘৃণা আসমান ছুঁয়ে যায় এটা ভেবে, সে নাকি সেই মেয়েটার প্রতি দুর্বল হয়ে নিজের ক্যারিয়ার নষ্ট করে ফেলেছে, যে মেয়েটা বাপের সামনে তাকে পরিচয় দিতে পর্যন্ত অস্বীকার করেছে। হায় রে, পরিচয় পাওয়ার যোগ্যতা রাখে না ফারজাদ ইভার বাবার সামনে। ফারজাদ শুনেছিল সময়, স্রোত ও প্রেমের নাকি প্রতিবন্ধকতা নেই। আচ্ছা, যে প্রেমকে স্রোতের সাথে তুলনা করা হয়েছে, সেই প্রেম ঠেকে গেল বাপের নজরের সামনে। ফারজাদ তাচ্ছিল্যের হাসি হাসে। ইভা বাপের নজরে কি তাহলে অসীম জোর? নদীর জোয়ার আটকাতে দেওয়া বাঁধের চেয়েও শক্তিশালী সেই নজর, যে শক্তির কাছে এক মুহূর্তে পরিচয়টা অবধি মুছে যায়। কথাটা কতটুকু সত্য তা জানে না ফারজাদ। তবে প্রেম বলতে যা বোঝায়, মায়ার টান যা হয়, তাকে যে অদম্য শক্তি থাকে, তা মানে ফারজাদ। যে মেয়েটা তার উপহারকে এক মুহূর্তে মাটিতে পতিত করেছে, পুরো কলেজের সামনে হীন, লাঞ্ছিত, তিরস্কৃত তাচ্ছিল্যের পাত্র বানিয়ে দিয়েছে, এরপর থেকে ফারজাদ আর চেয়েও পড়ালেখায় মনোযোগী হতে পারেনি। 2 বছরের পড়া 2 মাসেই সম্পন্ন করা অসম্ভব ছিল। তার ওপর মানসিক অবস্থার বিপর্যস্ত। ফারজাদ ফেল করেছে, পরের বছর আবার পরীক্ষা দিয়েছে। প্রতিটা পরীক্ষার দিন এক্সাম হলে তার মুখে লুকানোর জায়গা ছিল না। সে কলেজের পরিচিত মেধাবী এক মুখ। সেই ছেলেটা জুনিয়রদের সাথে মান উন্নয়ন পরীক্ষা দিয়েছে অনিয়মিত ছাত্র হিসেবে। এর পরেও তার রেজাল্ট আহামরি কিছু হয়েছিল না। কোনো রকম চলাচল এক রেজাল্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা ছেলেটা ভর্তি হয়ে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্সে। এ খবর বাড়ির লোক জানে কেবল। পরীক্ষার সে অনাকাঙ্ক্ষিত ফলাফলের পর থেকে ফারজাদের মনে হয় সে মৃত, তার শ্বাস চলে কেবল জিদে। অথচ সে দাফন হয়ে গেছে সেই কবেই, তার ক্যারিয়ারের সাথে। স্বপ্নভাঙা মানুষ তো মৃতই, মানুষ জীবিত রয় কোনো এক প্রত্যাশাকে কেন্দ্র করে। একটা দুর্দমনীয় চাহিদা শক্ত কাঠামোতে চেপে মানুষ জীবন অতিবাহিত করে, যার কিছুই আর ফারজাদের মাঝে অবশিষ্ট নেই। সে কবে জলজ্যান্ত অগ্নিশিখায় পরিণত হয়েছে, যা জ্বলছে, ছাই হচ্ছে, তার তপ্ততা বিকিরিত হচ্ছে প্রতিক্ষণে। ফারজাদ অনুভূতিহীন যন্ত্রের ন্যায় এক মেশিন আজ, যা থেকে কেবল ক্ষতিকর বিষাক্ত ধোঁয়া নির্গমন হয়। যে নির্দয় অসীম ক্ষমতার অধিকারী, স্বপ্নপুরী ছায়ের স্তূপে রূপ নেওয়া ধ্বংসাবশেষ মাত্র। মাসখানেক কেটে গেছে। দিজার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষের দিকে, ব্যবহারিক বাকি আছে। পরীক্ষার আগে ব্যবহারিক খাতাগুলো লেখা সম্পূর্ণ হয়নি। মনের অবস্থা ভালো ছিল না, এখন করতে হচ্ছে রাত দিন জেগে। মাঝরাতের দিকে একদমই মনোযোগ হারিয়ে ফেলল মেয়েটা। আঁকাআঁকি থেকে ফোনটা বের করে গ্যালারিতে ঢুকে ফারজাদের একটা ছবির দিকে তাকিয়ে রইল ক্ষণকাল। এই মাসখানেকের মাঝে আর কথা হয়নি লোকটার সাথে। তাদের এক আজব সম্পর্ক, দুই পক্ষের সম্পূর্ণ ব্যতিক্রম আর অদ্ভুত মনোভাবের মাঝ দিয়ে রহস্যজনকভাবে নকেটে যাচ্ছে মাঝের দিনগুলো। নকেটে লেখছে, এই জায়গা আজব, কেটে যাচ্ছে দিনগুলো।
মনের জড়তাকে পাশ কাটিয়ে একবার কল করেই বসলো দিজা ফারজাদের নম্বরে। লোকটা কেমন আছে? নিশ্চয়ই খুব পরিশ্রম করছে ট্রেনিং শেষ হয়েছে কিনা তাও তো জানা হয়নি। কল রিসিভ হলো না। দিজা একটা লম্বা শ্বাস ফেলে ফোনটা ছুঁড়ে মারলো বিছানায়। কিছুই ভালো লাগছে না আর। রাত 1টার মতো বাজে। শান্তিনগর মেইন রোডের এক পাশ দিয়ে হাঁটছে ফারজাদ। পরনে ছাইরঙা ডেনিম জ্যাকেট, পকেটে হাত গোজা। মাঘের শেষের দিকটা। আজ দুদিন ঢাকাতে ঠান্ডার প্রকোপে খানিক কম। অবশ্য যে কোনো সময় বেড়ে যেতে পারে। ফোন বেজে শেষ হবার মুহূর্তে বিরক্ত হাতে একবার ফোনটা বের করে দেখলো দিজার কল। ততক্ষণে কল কেটে যায়। ফারজাদ ফোনটা আবার রেখে দিল পকেটে। হাঁটতে হাঁটতে বেঙ্গল টাওয়ার পেরিয়ে স্কয়ার পার্কের সামনে এসে দাঁড়ায়। প্রায় ফাঁকা শহর। অন্য শহর হলে এতক্ষণে জনশূন্য হয়ে যেত। ঢাকা বলে এখনো জাগ্রত লাগছে শহরটাকে। ফারজাদ আরো খানিক এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে সিগারেট ধরা একটা। আর একটু এগিয়ে গেলেই বড় ভিআইপি রোড সামনে। সামনে রাস্তার পাশে একটা লোক বসে আছে। ফারজাদ এগিয়ে গিয়ে বসে লোকটার পাশে। লোকটার হাতে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে এক লাফে উঠে দাঁড়িয়ে পড়ল। ফারজাদ আরাম করে ফুটপাতে ওপর বসে শান্ত চোখে তাকায় লোকটার দিকে। ঠিক লোক নয়, ছেলে। চোখ দ্বারা ইশারা করলো পাশে বসতে। ছেলেটা বসতে চায় না। ফারজাদ হাত ধরে টেনে বসায়। ছেলেটার চোখে মুখে ভয় নেই, তবে বিরক্ত হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। ফারজাদ জিজ্ঞেস করলো, ঝোলাতে কি দামি সম্পদ মনে হচ্ছে? তোমার জানার কি কাম? ফারজাদ বলল, কাম থাকলে এভাবে এসে তোমার পাশে বসে অপ্রয়োজনীয় প্রশ্ন করতাম না। কাম নেই কোনো। নাম কি তোমার? ছেলে এবার আর চোখে তাকায় ফারজাদের দিকে। আলামিন। ফারজাদ বেশ আন্তরিক ভঙ্গিতে ছেলেটার কাঁধে হাত রেখে এতে ভরকাল এতে ভরকালো আলামিন। তার গায়ে জীর্ণ ময়লা পোশাক, তাতেও ফারজাদ একদম জড়িয়ে বসেছে ওকে। কাঁধে হাত রেখে বেশ ফুরফুরে কণ্ঠে বলল, আলামিন শব্দের অর্থ জানো? ছেলেটা বোকার মতো তাকিয়ে আছে, যেন সে বোঝার চেষ্টা করছে ফারজাদের গতিবিধি। ফারজাদ বলল, অর্থ হলো সত্যবাদী, বিশ্বাসী। এবার নাম অনুযায়ী কাম করো। ঝোলাতে কি? যাও তো মিয়া, আর নয়তো আমারে যাইতে দাও। আলামিনকে একটু ভড়কে দিয়ে চট করে ফারজাদ হেসে ফেলল। তুমি মেয়ে হলে না, না হয় ধরে রাখার চান্স নিতাম। আফটার অল ব্যাচেলার্স মানুষ। তবে তোমার কাজের ঠিকানা তো এখানেই। সারারাত তুমিও বসে থাকবে না, আর আমিও না। প্রশ্নের উত্তর দাও, কিডা তুমি? তোমারে কেন জবাব দিতাম? ফারজাদ কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে হঠাৎই বলল, খরিদ্দারের অপেক্ষা করছো নাকি মালিকের? ছেলেটা চমকিত চোখে তাকায়। এক পলক তার অভিব্যক্তি বদলে চোখে মুখে ভয় জড়ো হয়েছে। ওর আতঙ্কিত দৃষ্টিতে চোখ রেখে দুর্বোধ্য হাসে ফারজাদ। ছেলেটা এবার ছটফট করছে। ফারজাদের হাতে কোনোমতো কাঁধ থেকে সরিয়ে কখন জানি দৌড় লাগায়। ফারজাদ বলল, কেমন মাল দেখি? কোকেইন? ছেলেটা চরম ঘাবড়েছে এবার। একটু এলোমেলো স্বরে বলল, আমার কাপড় চোপড় আনছি এই ঝুলায়, আর কিচ্ছু নাই, ছাড়ো তো আমারে। হুঁ, তা তো অবশ্যই। তবে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি পুলিশ টুলিশ না। সবে ট্রেনিং চলছে, শেষের দিকে অবশ্য। দেখি বের করো, একটু টেস্ট করি। ছেলেটা শুকনো এক ঢোক গিলল। পুলিশের লোক ফারজাদ, ট্রেনিং শেষের দিকে, অথচ বলছে পুলিশ না। কাপা হাতে বের করে ধরলো খাতার পৃষ্ঠায় মোড়ানো সাদা আটার মতো পাউডার। ফারজাদ বলল, এমন ভাবে ভয় পাচ্ছ কেন? খুব বেশি ক্ষতিকারক না মালটা। এতটুকুতে বড়জোর টুকটাক জরিমানা করবে। আমার যখন নিজের এই নষ্ট জীবনের প্রতি বেশি ক্ষোভ জমে, আমিও তৎক্ষণাৎ সুখের জন্য মাঝে মধ্যেই দু এক চালান শুকে নেই। এখন খুব দরকার। তোমার উপকারের প্রতিদান পাওনা রইল। উল্টো পাল্টা কথাবার্তা ফারজাদের বলেই মনে হলো আলামিনের। ফারজাদ মোড়ানো কাগজটা খুলে দু আঙুলের চিমটি মাঝে সামান্য পাউডার তুলে হাতের তালুতে রেখে তা নাক দিয়ে কয়েকবার নিঃশ্বাসের সঙ্গে তুলে নেয়। আঙুলের অগ্রভাগ জিহ্বায় চেটে বলল, খাঁটি মাল। কোথা থেকে আমদানি হচ্ছে রে? আলামিন এবার ফারজাদের কাণ্ডে বোধহয় আশ্বস্ত হলো। বলল, বসের থেইকা শুনছি, যদ্দূর সম্ভব আমেরিকা থেইকা।
ফারজাদের হাতের সিগারেট পুড়ে অর্ধেক হয়ে গেছে, সেটায় টোকা দিয়ে ছাই জমে থাকা ছাই ফেললো। এরপর পুরো সিগারেটটাই কি মনে করে ফেলে দিল। ঘাড় নাড়ল। এখানে বসে আছো কেন? একজন নিতে আইবো এইডা, তুমি তো একটু নিলা, দাম জানো মিয়া? ছেলেটার কথার ভাব বদলেছে। তাহলে সে বিশ্বাস করেছে ফারজাদ যাই হোক ওদেরই দলের এক মাতাল। ফারজাদ পকেট থেকে চট করে একটা 500 টাকার নোট বের করে দিয়ে বলল, অল্প একটুই নিয়েছি, চলবে? আলামিন 500 টাকা দেখে খুব একটা সন্তুষ্ট হয়নি। তার মুখ দেখে বোঝা গেল না হওয়ার কথা। কেজি প্রতি কোটি টাকার মাল বলে কথা। ফারজাদ জিজ্ঞেস করলো, কোথায় থাকো? মোহাম্মদপুর বস্তিতে। কে কে আছে পরিবারে? ছেলেটা বিরক্ত হয়ে তাকালো। বখাটেদের মতো ভাব নিয়ে বলল, আবার জিগায়। মা আছে, 3টা ছোট বোন আছে। বাপ নেই? হ আছে, এখন মনে হয় কোনো মাগির কাছে যাইয়া পইরা আছে। ফারজাদ জিজ্ঞেস করলো, তোমার আম্মা অসুস্থ নাকি? সংসার কি তোমার উপার্জনেই চলে? হ, মার কি জানি হইছে, সারা গায়ে ঘা হইছে, মাংস পইচে গেছে। একটা ডিল করি চলো। কি করতাম? চুক্তি? চুক্তি? চুক্তি। আমি তোমার একটা উপকার করব, তার বদলে তুমি আমার একটা কাজ করবে। কি কাম? তোমার বসকে তার খোঁজ দেবে আমায়। এর বদলে আমি তোমায় ভালো একটা কাজ পাইয়ে দেব। ভালো বেতন পাবে। রাত ধরে মশার সাথে বসে গান গাইতে হবে না। ছেলেটা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল ফারজাদের দিকে। হুট করে পেছন থেকে অপর হাতটা বের করলো। হাতে তার পকেটে ছুরি। তা দিয়ে আঘাত করলো ফারজাদের হাতে। ফারজাদের বাম হাত ছুটে যায় আলামিনের কাঁধ থেকে। আলামিন উঠে ঝড়ের গতিতে দৌড়াবে, তার উঠে দাঁড়ানোর গতি তাই বলে। ফারজাদ খপ করে হাতটা ধরে বসিয়ে দেয় জোর করে। অপর হাতে বন্দুকের নল ঠেকায় আলামিনের কোমরের একটু ওপরে। রাস্তা দিয়ে হঠাৎ হঠাৎ সা সা করে গাড়ি চলে যাচ্ছে ওদের পেরিয়ে। ফারজাদের বাম হাতে থেকে রক্ত ঝরছে। ওই হাতে দিয়েই আলামিনের কলার চেপে বন্দুকের নলটা আর একটু চেপে ধরে বলল, অবশ্য আমাকে অফিসিয়ালি এখনো ওয়েপন দেওয়া হয়নি। এটা চোরাই বন্দুক, তবে ম্যাগাজিনে লোড হওয়া বুলেট কিন্তু একদম পিওর বারুদের। অফারটা ভালো দিয়েছি তোমায়। অভাবীদের প্রতি আমি সর্বদা সদয়, তবে সেই অভাবকে পুঁজি করে ক্রাইম করা, ছ্যা, ইটস ভেরি ব্যাড। আলামিন বলল, তুমি কিসের কাম দিবা? আমি এই কামেই ভালো আছি, আমার দরকার নাই অন্য কামের। ভালো কথা কইতাছি, আমারে ছাড়ো। তুমি জানো না আমার বসের হাত কত বড়? ফারজাদ হতাশ শ্বাস ফেলল। আইনের চেয়ে বড় না, শোনোনি? আইনের হাত বহুত লম্বা হয়। আর আমিই বা কোথায় সারা জীবন এমন ইমানদারির সাথে কাজ করব। এই ধরো ঠিকঠাক কয়েকটা পদে প্রমোশন হয়ে গেলে এরপর শুরু করব পকেট গরম করা। আজ তোমার ধরতাম না, ওই যে ওই মালটুকুর লোভ, আর চাকরির আগেই যদি একটা স্মাগলার ধরে দেই, এক লাফে কোন উঁচু পদে পড়ে মাজা ভাঙবে বলা তো যায় না। বলতে পারো স্বার্থের জন্যই আজ তোমার ওপর এই দয়াটুকু করেছি। এটা দয়া? আলামিন ভ্যাবলার মতো তাকিয়ে আছে, চোখে স্পষ্ট আতঙ্ক, সাথে কৌতূহল। এখন অবধি ফারজাদের আচরণ কিছুই স্বাভাবিক লাগেনি তার ফারজাদের মাঝে। এখন আরো গোলমেলে লাগছে কথাবার্তা। এখন পর্যন্ত ওর সাথে কোথা থেকে কি ঘটে গেল পুরোটা মিলছে না যেন। ফারজাদ শান্ত স্বরে বলল, আমি যেখানে নিয়ে যাব চুপচাপ যাবে। তুমি কোনো মতো তামাশা বা চালাকি করার পরিকল্পনা করবে, আমি বিনা পরিকল্পনায় তোমার মাথার করটিকা উড়িয়ে দেব। জোয়ান এসপি অফিসার তো, মাথার টেম্পার হাই। পরদিন সন্ধ্যায় দিজার ডাক পড়ল আব্বুর ঘরে। দিজার খুব একটা ভালো ঠেকছে না ব্যাপারটা। গিয়ে বসলো আস্তে করে একটা চেয়ারে। হাবিব সাহেব আধশোয়া হয়ে বসে আছেন, বিছানায় হেলান দিয়ে। ছোটবেলা থেকে আব্বুকে কাছে না পাওয়ায় দিজার খুব একটা আন্তরিক সম্পর্ক না নয় আব্বুর সঙ্গে। সেই সাথে হাবিব সাহেব খুব মেজাজি মানুষ। দিজা আস্তে করে জিজ্ঞেস করলো, কিছু বলবেন আব্বু? হাবিব সাহেব গম্ভীর গলায় বলল, নিয়মিত ছাদে যাও নাকি?
দিজার মুখটা শুকিয়ে যায় এবার। সে জানে কোন প্রসঙ্গে শিরোনাম দিচ্ছে হাবিব সাহেব। আজও শুকনো কাপড় উঠাতে গিয়ে দেখেছে ওয়াহিদ দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে বাইক নিয়ে। দেখতে আসলে খুব দৃষ্টিকটু লাগে ব্যাপারটা। গ্রামের লোকের মুখে না জানি কবে এমন বাজে কথা শুনতে হয়। দিজা জবাব দিল না। এবার আরো খানিক কড়া শুনতে লাগলো হাবিব সাহেবের গলাটা। ছেলেটা কে? কতদিন ধরে দাঁড়ায়া থাকে এখানে? এসে দিলরুবা বেগম নিরস মুখে ঘরে ঢুকলেন। দিজার বুক কাঁপছে। একটা আতঙ্কিত ঢোক গিলে বলল, আব্বু, আমি এসবের কিছুই জানি না। কথা কেড়ে নিলেন হাবিব সাহেব। ও তাই নাকি? দিজার অস্বস্তি লাগছে এবার। সে দ্রুত বলে উঠল, লাবণ্য আপুর চাচাতো দেবর। দুই বোন এক বাড়িতে যাবার পরিকল্পনা করছো নাকি? ভালোই মানুষ করছে তোমার মা তোমারে। তা নানির বাড়ি যাবা নাকি? পরীক্ষা তো শেষের দিকে, চলো রেখে আসি। স্পষ্ট ভর্ৎসনা হাবিব সাহেবের কণ্ঠে। অবশ্য এ আজ নতুন নয়। সে কোনোদিনই দিলরুবার মায়ের বাড়ির সঙ্গ এত খাতির পছন্দ করেন না। তার ধারণা এতে ছেলে মেয়ের জীবন নষ্ট হয়েছে। খুব ছাড় পেতে অসভ্য আর বাউন্ডুলে হয়ে গিয়েছে দিজা ও দিহান। দিলরুবা বেগম চুপচাপ কাপড় ভাঁজ করছেন। এ সময় কিছু বলা মানে খিস্তি শোনা। দিজা আর বলার মতো কথা পেল না এ মুহূর্তে। সত্যিটা না শুনেই যখন মন্তব্য করে বসে সামনের মানুষটা, সাফাই গাওয়ার পরিস্থিতি থাকে না তখন আর। আর আব্বুর সামনে তো মোটেই না তার। হাবিব সাহেব আবার বললেন, পড়ালেখায় নাকি খুব মনোযোগী শুনেছি। তোমার মা বলেছে। আসার পর থেকে তেমন কিছুই পাই নাই। সবসময় আনমনাই দেখছি তোমারে। এই যে 1.5 মাস হইল আসছি। একবার আসছো আমার কাছে 2 দণ্ড কথা বলার জন্য, ঘর থেকেই বার হও না। কথাও বলো না ঠিক মতো। বয়স খারাপ যাইতেছে তোমার, মেয়ে। এজন্যই বাপের শাসন ছাড়া সন্তান ভালোভাবে গড়ে ওঠে না। কিন্তু আমি কয়দিক যাব? কামাই রোজগার করে খাওয়ানোর দায়িত্ব তো আছে বাপ হিসেবে, নাকি? শোনো মেয়ে, সব সইতে পারি, খালি সম্মানের হানি হওয়ার জায়গা নাই আমার ভেতরে, মনে রাইখো। দিজার চোখটা ভিজে উঠতে চাইছে। মেয়েটা খুব কষ্টে সামলে নিল তা। সে অনেক চেষ্টা করেছে আব্বুর সঙ্গে মানিয়ে নিতে, অথচ সংকোচ কাটে না। ছোটবেলা থেকে টুকটাক ফোনেই যা কথা, তাই চাইলেও আর 5টা বাপ মেয়ের মতো মধুর সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয় না। তবে সে যে আব্বুকে ভালোবাসে না তা মোটেই না। আব্বুর আক্ষেপ শুনে খারাপ লাগছে, তবে আজ তো আব্বু ওর কোনো কথাই শুনলো না। শুধু চোখের দেখার ওপর ভিত্তি করে কথা শুনিয়ে দিল। অবশ্য তার সব কথা মিথ্যে নয় মোটেই। দিজা আনমনা থাকে, পড়ালেখায় মনোযোগ হারিয়েছে। তবে ওয়াহিদের ব্যাপারটা শুধুই ভুল বোঝাবুঝির সঙ্গে আর আজ অবধি কথাই হয়নি। রাগ হলো খুব, নিজের ওপর রাগ হলো। এতদিন ব্যাপারটাকে এত সহজভাবে না নিয়ে কিছু পদক্ষেপ নেওয়ার ছিল আসলেই। তবে এবার আর সে চুপ থাকবে না। এবার সীমা ছাড়িয়ে গেছে ছেলেটা। যদি ব্যাপারটা আব্বুর চোখে পড়ে যায় এভাবে, তাহলে পাড়ায় কথা রটেনি। 3 মাসে একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে ইরফান আর লাবণ্যর। এর কৃতিত্বটুকু বোধহয় ইরফান লোকটারই। লাবণ্য মাঝে মধ্যে ভাবতে লেগে যায়, পুরুষ তাহলে এতটাও মুক্ত মনের হয়। সে বড় হওয়ার পর থেকে শুধু ফারজাদকে দেখেছিল, ফারজাদকে পুষে রেখেছিল ভেতরে, যে কারণে আর কাউকে পরখ করে দেখার অবকাশটুকু মেলেনি। আজ লাবণ্য ভাবে ফারজাদ পুরোটা ভুল বলেনি। মানুষের উচিত নিজের অবস্থান পরিবর্তন করে আরেকবার নিজেকে সুযোগ দেওয়া। সে সেদিন ফারজাদকে ত্যাগ করেছে, এটার আক্ষেপ মাঝে মধ্যে হয়, তবে বেশিক্ষণ আর স্থায়ী হতে পারে না আজকাল। আর তার দায়টুকু ইরফানেরই। লাবণ্য একটা বন্ধু পেয়েছে, অমায়িক সুন্দর সেই বন্ধুত্ব, ব্যক্তিত্ব। রাত 10টার দিকে বাড়ি ফিরল ইরফান। লাবণ্য বিকেলে ছাদ থেকে তুলে আনা কাপড়গুলো ভাঁজ করতে করতে বসেছে। ইরফান ক্লান্ত শরীরে এসে দাঁড়ালো লাবণ্যর পাশে। লাবণ্য ঘাড় ফিরিয়ে ওকে দেখে হালকা হেসে বলল, বেশ ভালোই গরম পড়তে শুরু করেছে। আজ বেশি দেরি করলে যে ফিরতে? ইরফান ক্লান্ত মুখে দুষ্টু হাসে, ডেটিং এ গেছিলাম বহুদিন পর। তোমাকে নিয়ে যে রেস্টুরেন্টে দেখা করেছিলাম সেখানেই গেছিলাম। লাবণ্য ভ্রু কুঁচকে তাকায়। ইরফান মুখ চেপে হাসছে। লাবণ্য বিভ্রান্ত চোখে তাকিয়ে আছে। ইরফান গায়ের শার্টটা খুলতে শুরু করলো। লাবণ্য বলল, কার সঙ্গে গেছিলেন? গেছিলাম এক সুন্দরীর সাথে। কি করব বলো? বউ থাকতে ব্যাচেলর, এমন জীবন পায় কয়জন? আর তাছাড়া আমার বউ মানে, তুমি তো জেলাস ফিল করো না? আমার মতো সুখী বিবাহিত ব্যাচেলর রূপকথার রাজ্যও পাওয়া যায় না।
পাওয়া যাবে না। লাবণ্য কি প্রতিক্রিয়া দেখাবে তা ভুলে গেল। কয়েক সেকেন্ড পর হঠাৎই মুচকি এসে বলল, আচ্ছা, তো আমি জেলাস ফিল করলে আপনি মেয়েবাজি ছেড়ে দেবেন? দুজন দুজনের চোখে তাকিয়ে নিঃশব্দে অথচ প্রাণ খোলা মিষ্টি হাসিটা লুটিয়ে পড়ে। চট করে হাসি থামায় ইরফান বলে উঠে, ওয়েট ওয়েট ওয়েট। ইনডিরেক্টলি না না, ডিরেক্টলি তুমি আমাকে মেয়েবাজ বললে? বউ হয়ে পারলে কথা বলতে? লাবণ্য হাসি চাপে রেখে কাপড় গোছাতে মনোযোগী হবার ভান করলো। ওভাবেই বলল, পারা উচিত না? স্বামী হয়ে অন্য মেয়ের সাথে ডেটিং এ যাওয়া যায়, আর না আর না তা আবার গলাবাজি করে বলে বেড়ানো যায়। লাবণ্যর কথা ইরফান হাসলো একগাল, সতর্ক দৃষ্টিতে তাকানোর ভঙ্গিতে বলল, উহু, পোড়া পোড়া গন্ধ বেরিয়েছে। চুলায় কিছু দিয়েছ নাকি? লাবণ্য কপট গোমরা মুখে তাকায়। ইরফান তা দেখে মাথা নেড়ে বলল, প্লিজ বাবু, তুমি আর সব বউদের মতন প্রতিসন্দেহীনা হয়ে উঠো না। আমার গার্লফ্রেন্ডের একটাকে ছাড়াও বাঁচতে পারবো না আমি। সবগুলোকে ট্রু সবগুলোকে টুরু ভালোবাসি। এমন একটা কথায় না হেসে উপায় কি? ইরফান ক্লান্ত ও ঘর্মাক্ত দেহ নিয়ে চলে যায় বাথরুমে। লাবণ্য খেয়াল করলো আজকাল সে খুব হাসে। সে কেমন যেন আর গম্ভীরতা দেখে বেরিয়ে চঞ্চল হাস্যোজ্জ্বল হয়ে উঠেছে। কারণটা কি এই লোকটা? লাবণ্য তাকায় একবার বাথরুমের দরজার দিকে। সারাদিন কাজ করে ক্লান্ত দেহে বাড়ি ফিরেও লোকটার মুখে একটু বিতৃষ্ণার ছাপ নেই। ঘরে আসতেই যেন প্রাণ ফিরে পায় রুমটা, সাথে লাবণ্য। লোকটা এই প্রাণবন্ত আচরণের সঙ্গে খুব নিরিবিলি ভাবে জড়িয়ে যাচ্ছে লাবণ্য। তা মেয়েটা বুঝে আজকাল এই বন্ধুত্বের প্রগাঢ় বন্ধনে বন্দী হয়ে গেছে সে নিজের অজান্তেই। লোকটাকে এক কথায় সুন্দর চরিত্রের অধিকারী খেতাব দেওয়া যায়, যে প্রায় সব দিকে নিখুঁত, বিশেষ করে স্বামী হিসেবে, পরিশেষে একটা বন্ধু হিসেবে। ফারজাদ আলামিনকে এখনো ডিপার্টমেন্টের হাতে তুলে দেয়নি। সেদিন রাতে তাকে নিয়ে ফ্ল্যাটে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসে শোবার ঘরের পাশে ফাঁকা ঘরটাতে আটকে রেখেছে। ওর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পেরেছে সেদিনের ওর বলা সব কথাগুলো পুরোপুরি মিথ্যা না হলেও সবটা সত্য নয়। একসময় বস্তিতে থাকতো ওরা, কিন্তু এখন সেখানে আর থাকে না। ফারজাদের ধারণা ওকে ড্রাগ স্পালাইয়ের একটা ভালো এজেন্ট হিসেবে রেখে দিয়েছে স্মাগলাররা। এর বিনিময়ে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে কেনা হয়েছে ওকে। নয়তো টানা 2 দিন জিজ্ঞাসাবাদের পরও ওদের ডেরা বা ডিলারের ব্যাপারে কোনো তথ্য দেয়নি। কেবল বলে জানে না, ও কিছুই জানে না। ফারজাদ ওকে সারাদিন পর কেবল একটা বনরুটি দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাড়ি থেকে নব ঘুরিয়ে তালা মেরে এসে বারান্দায় দাঁড়ালো। এভাবে আরামদায়ক ভাবে জিজ্ঞেস করে কাজ হবে না, তা সে জানে। ওদের ওপর সবসময় নজর রাখা হয়। কোনো রকম স্বীকারোক্তির পূর্বেই জাহান্নামে পাঠিয়ে দেয় এদের চালানোর পার্টিরা। আজ 2 দিন শুধু 2টো বনরুটি খেয়েও কোনো রকম শিকার করে নেওয়ার লক্ষণ দেখা গেল না। এদের দেখলে মনে হয় নেহাত রাস্তার ছেলে, কত কষ্টে জীবন ধারণ করছে, অথচ এরাই এক একজন একাই গোটা জাতির দুশমন। ফারজাদ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরালো। আজ 2 দিন শরীরে হালকা পাতলা হলেও প্রভাব পড়েছে সেদিনের ড্রাগটুকুর। ফারজাদ সেদিনের আগে একবার, কয়েক বছর আগে প্রথমবার ড্রাগ ইনজেক্ট করেছিল এক বড় ভাইয়ের প্ররোচনায়। ফারজাদ প্রথম সিগারেট টান দিয়েছিল পরীক্ষার রেজাল্টের শিট হাতে ধরে। হঠাৎই আজ সে সব মনে পড়ায় আপন মনেই নিজের ওপর উপহাসের হাসি হাসল। বিশ্রী ভাষায় বকে উঠল নিজেকে, অস্পষ্ট স্বরে বলল, শালার আবেগ! এই ফারজাদ যাবে স্কলারশিপ নিতে বিদেশ। ফারহানা বাপের বাড়ির জমি বেচে এনে সেই কবে ব্যাংকে রেখেছিলেন, সেই টাকা রয়ে গেছে। ফারজাদ এলএলবি নিয়ে অনার্স করল, শেষ পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। জীবনের অপ্রাপ্তিগুলো এত নিষ্ঠুর হয় কেন? কিছু মানুষের জীবনের সমীকরণ এত গরমিলে কেন হয়ে যায়? কিছু ক্ষেত্রে এসে সকলের সাথে তো হয় না এমন। তাহলে ফারজাদের সাথেই কেন এমন কঠোর খেলায় মত্ত হলো নিয়তি? কেন তার মাঝে টগবগে যুবক রক্তের অভিশাপ মিশে গেল সেই সময়ে? সেই নষ্ট আবেগের দুর্ঘটনা না ঘটলেও তো পারত। আজ ফারজাদ স্বপ্ন হারিয়ে অমানবিক অমানসিক আজব এক মেশিনে
পরিণত হতো না। কি আছে এ জীবনে? সাধারণ অনুভূতি নেই, সাধারণ ভাবনা নেই, নেই ভবিষ্যতের চিন্তা, নেই মায়া টান অথবা আকর্ষণ। কি আছে? ফারজাদের ভাবনা ভঙ্গ হয়। শোবার ঘরে বিছানায় পড়ে থাকা ফোনটা বেজে ওঠে শব্দ করে। হাতে সিগারেট পুড়ে খানিকখানি ছাই হয়ে জমা হয়েছে। ফারজাদ পুরো সিগারেটটাই ফেলে দিল। গলাটা জ্বলছে বুকের সাথে সাথে। মাঝখানে সিগারেটের প্রতিও চরম ক্ষোভ জন্মেছে। এই সিগারেটের ঠোঁট ছুঁয়েছিল সেই অভিশপ্ত দিনে। জীবনের সবটুকু স্বপ্ন ভেঙে ছাই হয়ে যাবার সার্টিফিকেট স্বরূপ কাগজটার দিকে চেয়ে টলমলে চোখে। সেদিন বোধহয় এই ছেলেটা শেষবার কেঁদেছিল। এই এক জীবনে শেষবারের মতো কেঁদেছিল। এরপর আর কাঁদা হয়নি। আর কারো কান্নায় বুক কাঁপেনি। আর কারো কান্নায় খারাপ লাগেনি। মন কাঁদেনি। গলে যেতে ইচ্ছে করেনি। নরম হয়নি মন। কাবু হয়নি ছেলেটা। ফোনটা তুলে নিল কানে। ওপাশ থেকে চিকন মেয়েলি স্বর ভেসে এলো। ফারজাদ ভ্রু কুঁচকায়। চারদিক ভরা সন্ধ্যা। মাগরিবের আজান শেষ হচ্ছে। এ সময় কেন ফোন করেছে মেয়েটা? প্রায় মাস দেড়েক পর ফারজাদ জিজ্ঞেস করলো, কি হয়েছে? অসময়ে কল কেন? কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুক্ষণ আর দিজার কোনো কথা শুনতে পাওয়া গেল না। শুধু ভারী নিঃশ্বাসের শব্দ আসছে মাঝে মধ্যে। ফারজাদ বুক ফুলিয়ে একটা শ্বাস নিয়ে একটু কড়া কণ্ঠে বলার চেষ্টা করলো, কল দিয়ে চুপ থাকার স্বভাব যাবে না তোর এ জনমে। দিজা ডেকে ওঠে, ফারজাদ। ফারজাদ ভ্রু কুঁচকে ফেললো। এভাবে এমন অদ্ভুত স্বরের নাম ধরে ডেকে ওঠার মানেটা কি? মেয়েটার পাগলামি বাড়ছে দিন দিন। ফারজাদ জবাব না দিয়ে শক্ত মুখে চুপ রইল। মাগরিবের ওয়াক্ত ঘনিয়ে আসা মুহূর্তটা। মুসল্লিরা দলে দলে মসজিদে ঢুকেছে। গোধূলি ছেয়ে আসা আসমানের নিম্নদেশ ঘেঁষে পাখিরা সারাদিন পর দল বেঁধে নিড়ে ফিরেছে। ফারজাদ ফোন কানে অপেক্ষারত। দিজা কি বলবে তা শুনতে। দিজা কেমন একটা ক্ষোভের সাথে বলে উঠল, ওয়াহিদ প্রত্যেকদিন বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। বলেছিলাম না সেদিন আপনাকে? অন্য সময় হলে ফারজাদ নিশ্চিত বলতো প্রত্যেকদিন, আবার কি প্রতিদিন। তা বলল না। মেয়েটা অভিযোগ জানাচ্ছে। অভিযোগ জানাতেই কল করেছে। বেশ গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কেন দাঁড়িয়ে থাকে? সমস্যা কি ওর? কবে থেকে করছে এমন? এর বিরুদ্ধে কিছু বলিসনি কেন এতদিনে? জবান বন্ধ তোর? পাড়ার লোকে খুব ভালো বলে এতে। ধমকে ওঠে ফারজাদ। দিজা আবেশে চোখ দুটো বুজে নিল। ভারী একটা শ্বাস ফেলে বলল, আমি কি বলবো? আমার কথা শেষ না হয়। ফারজাদ কণ্ঠস্বর এবার একটু ক্ষেপা লাগলো। আচ্ছা রাগ, দেখছি। ফারজাদ সব ক্ষেত্রে নির্লিপ্ত থাকতে পারলেও মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে তাদের পেছনে লেগে থাকাটা প্রশ্রয় দেবার মানুষ না, তা জানে দিজা। নিশ্চিত খারাপ কিছু তামাশা করে ফেলবে এবার। তবে সেজন্য তো জানায়নি এ কথা। ফারজাদ কি বোঝে না? সে কি বোঝাতে চায়? দিজা শুধু ফুফাতো বোন হিসেবে ফারজাদকে কল কাটার আগ মুহূর্তে দিজা বলে উঠল, কাল ওদের বাড়ি থেকে দেখতে আসছে আমাকে। কথাটুকু শেষ করতে কণ্ঠস্বরটা কেঁপে উঠল দিজার। শেষের দিকে বিক্ষিপ্ত এক গাঢ় শ্বাস ছুটে যায় মেয়েটার বুক চিরে। ফারজাদ এক মুহূর্তে যেন থমকে গেল। পরক্ষণেই হঠাৎই বেশ উৎফুল্ল চিত্রে বলল, আরে বাপরে, ওয়াহিদ মালটা তো দারুণ অ্যাডভান্স। দেখ, একে বলে প্রেমিক। তোর পাত্তা না পেয়ে সরাসরি কাজের কাজ করতে চলে আসছে। তো কি আমায় দাওয়াত করছিস নাকি? ডিউটির খুব চাপে আছি, আসতে পারবো না এখন। একেবারে বিয়েতে আসবো। যা, তো এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবি? বলেছিলাম না তোর বাপ ফিরলে বেশি দিন ঘরে রাখবে না তোকে। তবে পড়ালেখাটা কন্টিনিউ করিস। দিজার নিঃশব্দ কান্না বোধহয় ফারজাদ অবধি পৌঁছায় না। বুকে গাঢ় এক ক্ষত অনুভূত হলো দিজার। বুকটা মুচড়ে পিষে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। উফ, কি অসহ্য যন্ত্রণা! দিজার কার কাছে জানাচ্ছে নিজের অন্যের হয়ে যাবার আগাম বয়ান। যার কোনো যায় আসে না, সে বরং উৎসাহিত করছে। আজব ভালোবাসা তার, যেখানে অপর পক্ষের বিস্তর উপেক্ষা, তার অবহেলার পরও তাকে ভালোবেসে যেতে হবে। রেজা বুঝলো না তার কি হচ্ছে, তবে কেমন একটা ঘৃণা বিচ্ছুরিত হলো যেন নিজের জন্য। আর কতদিন, কতভাবে এই মানুষটাকে তার দুর্বলতার ফিরিস্তি দেবে সে, আর তারপর উল্টো উপেক্ষিত হবে।
মানুষটা এমন কেন করে সে জানে না। তবে আজ হঠাৎই মনে অদ্ভুতরে এক বিতৃষ্ণা টের পেল ফারজাদের নির্বিকার দায়সারা নির্লিপ্ত কথাগুলোর প্রভাবে। নিজের ওপর উপহাসের হাসি ঠোঁটে জমা হতেই চোখের নিচে গড়িয়ে পড়ল জল। নিঃশব্দ ফুঁপিয়ে উঠল মেয়েটা। ফারজাদ ফোন কানে চেপে ধরে চোখ বুজে বড় একটা টান দেয় সিগারেটে। ধোঁয়া উড়িয়ে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন? চোখের পানি রক্তের চেয়ে মূল্যবান। মানুষ যেখানে এক ফোঁটা রক্ত ঝরলে অস্থির উদ্বিগ্ন হয়ে ওঠে, সেখানে চোখের পানি কত সস্তা আর বেকার জিনিসের ক্ষয় করে দেয়। দিজার নিঃশব্দ কান্না এবার গোঙানির মতো শোনায়। ফারজাদ হতাশ এক শ্বাস ফেলল। ভারী নিঃশ্বাসে সাথে হালকা ধমকের মতো করে ডাকল, দিজা। দিজা, থাম, কাঁদছিস কেন? আমায় একটা কারণে বল তো। আমায় ভালোবাসার দিজা, ভালোবাসার বলতে পৃথিবীতে কিচ্ছু হয় না। ক্ষণিকের একটা মায়াক্ষেত্র তৈরি হয় মাত্র, আর মায়া কেটে যায় এক চিরন্তন সত্য। আচ্ছা, আমি ভালোবাসলে তুই চিরসুখী হয়ে যাবি, তাই তো? তাই মনে হয় তোর? এত সহজ না জীবনটা। শোন আমার কথা। ঘরে পদচারণার আওয়াজ পেল দিজা। সেদিকে চোখ ফিরিয়ে তাকাতে দুজোড়া গম্ভীর আর একটা দুঃখী চোখ তার দিকে তাকিয়ে থাকতে দেখা গেল। দিজার ধ্বংসপ্রাপ্ত বিস্বাদে ঘেরা চোখ মুখে উপচে পড়া কান্না, কানে ফোনের ওপাশে এখনো এক পুরুষালী কণ্ঠ ভেসে আসছে। হাবিব সাহেব ঝড়ের বেগে এগিয়ে এলেন, থাবা দিয়ে ফোনটা কেড়ে নিলেন দিজার কান থেকে। স্ক্রিনে এখনো জ্বলজ্বল করছে ইংরেজি শব্দ, ফারজাদ নামখানা। সেখান থেকে চোখ ফিরিয়ে একবার দিজার দিকে কঠিন মুখে তাকিয়ে তৎক্ষণাৎ সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারলেন ফোনটা মেঝেতে। পাশে দাঁড়িয়ে থাকা দিলরুবা বেগম ও সদ্য এ বাড়িতে প্রবেশ করা লাবণ্য ছিটকে দাঁড়ায় একপাশে। দিজার প্রতিক্রিয়া ঠিক দুর্বোধ্য, বুঝতে পারা যাচ্ছে না মেয়েটা কি হচ্ছে ভেতরে। হাবিব সাহেব চিৎকার করে বললেন, তুই কি করতেছিস? ঠিক বুঝে আসতেছে না আমার। ঠিক কোন নতুন উপায়ে নিজেকে খারাপ মেয়ে বানিয়েছিস? একদম নতুন পদ্ধতি। একজন বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে, তারপর হুট করে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসার তারিখ দেয়, আর সেই দিনের আগের রাতে আরেক প্রেমিকের কাছে তার নালিশ জানিয়ে কেঁদে বুক ভাসাচ্ছিস। তোরে ঠিক কোন নামে ডাকলে তোর চরিত্রের বর্ণনা করা যাবে ঠিক মতো? এই তো আমার সম্মান রাখছিস দুই মা মেয়ে। কথা শেষ হলো কিনা কষে একটা থাপ্পড় লাগালেন হাবিব সাহেব দিজার গালে। মেয়েটা গালে লালচে দাগ স্পষ্ট হয়ে সবে গেল বসে গেল। ভেঙে খণ্ড হয়ে যাওয়া ফোনের দিকে তাকিয়ে বললেন, এই নষ্ট হবার যন্ত্র ফোন যদি আমি কত শখ করে বিদেশ থেকে পাঠাইছিলাম তোর জন্য। শালা আমিই তো বোকা। তোর মা ভালোই করছে তো। নানির বাড়ি থাকছিস আর আর বললেন না কিছু। ভারী পা ফেলে নীরব গর্জন করতে করতে দিজার রুম থেকে বেরিয়ে গেলেন। দিজার বুকের ওঠানামা টের পাওয়া যাচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জীবন এ কোথায় নিয়ে এলো তাকে? কি ঘটছে তার সঙ্গে? লাবণ্য এগিয়ে এসে দাঁড়ালো তার দিকে। তার গায়ে এখনো বোরকা জড়ানো, দেখে বোঝা যাচ্ছে সবে এসে পৌঁছেছে, যেহেতু ওর শ্বশুর বাড়ি থেকেই দেখতে আসবে। আর তাছাড়াও দিজার একটা সঙ্গর প্রয়োজন আজকের দিনে। বহুদিন পর মেয়েটা এসেছে ফুপির বাড়ি। দিলরুবা বেগম যেন কিছু বলতে গিয়েও বললেন না, চরম অনীহার সাথে মুখ গম্ভীর করে চলে গেলেন। তিনি জানেন না এর দায়ে তার সঙ্গে কি হতে চলেছেন। লাবণ্য বসলো দিজার পাশে। দিজা চোখে এখনো বাদ মানেনি। অনবরত অবিরাম ঝরছে নোনা জল। লাবণ্য কিঞ্চিত শুকনো হাসি মুখে তাকিয়ে রইল দিজার কান্না জড়িত ভাঙা মুখটার দিকে। তার কাছে কেন জানি মনে হচ্ছে আজ আসলে পাগলি তো এই দিজাই। সে আসলেই ফারজাদকে ওসব ভালো টালো বাসেন, শুধু একটু পছন্দ ছিল আর কি। ভালো তো বেসে ফেলেছে এই পাগলিটা। আচ্ছা, এই জায়গায় আবার পড়ি, একটু ভুল লিখছে মনে হয়। লাবণ্য কিঞ্চিত শুকনো হাসিমুখে তাকিয়ে রইল দিজার কান্না জড়িত ভাঙা মুখটার দিকে। তার কাছে কেন জানি মনে হচ্ছে আজে আসল পাগলি তো এই দিজাই। সে আসলে ফারজাদকে ওসব ভালো টালো কিছু বাসেনি, শুধু একটু পছন্দ ছিল আর কি। ভালো তো বেসে ফেলেছে এই পাগলিটা। বেপরোয়া ভালোবাসা। এই পাগলির ভালোবাসা অদম্য, দুর্দমনীয়। হাবিব সাহেব রুমে এসে হাতড়ে নিজের ফোন হাতে নিলেন। দিলরুবা বেগম পেছন এসে দাঁড়ালেন তার।
তার চোখে মুখে ভাবনা। তাহলে লাবণ্যর বিয়ের পরের দিন যে বড় আপা দিজা আর ফারজাদকে এক ঘরে দেখেছিল সেটা অহেতুক ছিল না। সত্যিই কোনো সম্পর্ক আছে এদের মাঝে। তিনি না হয় মেয়ের ভুলকে মেনে নিলেন। হাবিব সাহেব ব্যাপারটাকে ঠিক কতটা খারাপ পর্যায়ে নিতে পারে তা তিনি খানিক আন্দাজ করতে পারছেন। এর সম্পূর্ণ দায় এসে পড়বে তার ওপর। মায়ের বাড়ি অতি যাতায়াতের কারণে বানিয়ে এই বদমেজাজি লোকটা এই জলকে কোথায় গড়াবেন কে জানে। ফারজাদকে এমনিতেও ভালো চোখে দেখেন না হাবিব সাহেব। ফারজাদ কিছুটা হলেও আন্দাজ করেছে কিছু একটা ঘটেছে। কিছু একটা ঘটেছে। হঠাৎই দিজা থেমে গেল, কলটা কেটে গেল। এমনটা তো দিজার করার কথা না। নাকি মেয়েটা ফারজাদের কথায় কষ্ট পেয়েছে? তাহলে ভালোই। ভালো থাক পাগলিটা। এখন রাগ করলেও পরে বুঝবে তার জন্য সঠিক কি। ফারজাদ জড়াবে না নিজেকে কোনোভাবেই সংসার ধর্ম অথবা মেয়েলোকের আঁচলে বাধা পড়বে না। সে জানে সব মেয়ে এক না। তবুও তার ভিতরে অতি গভীর লুকিয়ে থাকা আতঙ্ক আর ভয়টুকু কাটেনি আজও। মানুষ জীবনের সবচেয়ে খুশির অথবা অতি ধ্বংসের ঘটনাগুলো মস্তিষ্কে প্যানিক অথবা নিদারুণ আতঙ্ক হিসেবে সংরক্ষিত থাকে, যা সেই ঘটনার সাথে সম্পৃক্ত বিষয়। পুনরাবৃত্তি ঘটার সুযোগ আছে এমন ঘটনায় মস্তিষ্কে সক্রিয়ভাবে খুব বিরুদ্ধচারণ করে। এটা এক প্রকার মানসিক রোগ। মানুষ কোনো রাস্তার সড়ক দুর্ঘটনায় জখম হলে সেই ক্ষত ভরে ওঠার পরেও পরবর্তীতে সেই রাস্তায় গেলে মস্তিষ্কে সেই ঘটনার স্মৃতিচারণ খুব বাজেভাবে প্রভাব ফেলে। পুরনো ব্যথাগুলো কোথাও একটা জেগে ওঠে। এটাকে বলে মস্তিষ্কের একটা অস্বাভাবিক মানসিক অবস্থা, যেটাকে প্যানিক অ্যাটাক বলা হয়। এতে মানুষ কোনো ঘটনার হুটহাট আতঙ্কিত বা হতবিহ্বল হয়ে যায়। আর যেখানে ফারজাদের জীবনে তো সেই ক্ষতির প্রভাব আজও বিদ্যমান। স্বপ্ন ও বৃত্তিহারা এক ব্যর্থ পথিক সে জীবনের পথে। এতগুলো বছর ধরে এই আতঙ্ক আর ব্যথার হাহাকার, ব্যর্থতার হাহাকার তাকে এতটা কঠিন আর অস্বাভাবিক অনুভূতিতে এক মানুষে পরিণত করেছে। ফারজাদের অবশ্য মানসিক রোগ বিশেষজ্ঞ আছে রিজার্ভ, যার কাছে ফারজাদ মাঝে মধ্যে যায়। তবে কিছু রোগের বাহ্যিকভাবে চিকিৎসা থাকে না, বিশেষ করে মনের গভীর ক্ষত অথবা অপূর্ণতার হাহাকার থেকে যেন মানসিক রোগের সৃষ্টি, তাতে কোনো উল্লেখযোগ্য চিকিৎসা থাকে না সচরাচর। ফারজাদের হাতে ফোনটা বেজে উঠল। বারান্দার রেলিংয়ের হাত রেখে ঝুঁকে দাঁড়িয়েছিল সে। ফোনের স্ক্রিনে তাকিয়ে ভ্রুটা কুঁচকে সোজা হয়ে দাঁড়ালো। সে যা আন্দাজ করেছে তা বোধহয় ঠিক। ফোন কানে লাগাতেই কর্কশ আওয়াজ ভেসে এলো, তুমি যে অপদার্থ তা আরেকবার প্রমাণ না করলেই হতো না? নিজের জীবনটা তো নষ্ট করেছো প্রেম কইরা, ছ্যাঁকা খাইয়া। লজ্জা করার দরকার ছিল না তোমার? তোমার ফুপো তো ফাজিল মহিলা, ছেলে মেয়ে দুইটারেই তোমাগো বাড়িতে সাথে কলিজা মিশিয়া মানুষ করেছে। তার সুযোগ নিতে ভুলো নাই না? একে তো একজন পিছনে পড়েছে, রোজ রোজ বাড়ির সামনে এসে দাঁড়ায় থাকতে থাকতে বিয়ের প্রস্তাব আনছে। তুমি আবার কি বিয়ে হবার আগেই নিয়া ভাগবা নাকি? ফারজাদ চুপচাপ শুনছে। হাবিব সাহেব আবার গর্জে উঠলেন, শোনো ফারজাদ, আমার মেয়ের আশপাশ থেকে দূরে থাকবা। তোমাদের বাড়ির সাথে আগে যেমন আমার কোনো লেনদেন ছিল না, হবেও না। আর চেষ্টাও করবা না যোগাযোগ করার। আমি জানি তুমি কত বড় হারামি আর স্বার্থপর ছেলে। আমার মেয়েরে আশা দিবা অথচ সুখে রাখতে পারবা না। এমনকি তুমি তো আশাও দিবার পারবা না। তুমি কি মানুষ নাকি? তোমারে চিনি না আমি? জানোয়ারের চামড়া গায়ে তোমার। মায়া দয়া ভালো মন্দের হিসাব আছে নাকি তোমার? মেয়েটারে কাঁদায় ঠিক পাথরের মূর্তির মতন ঘুরে বেড়াবা। এজন্যই এজন্য তোমার ফুপু বোকা মহিলারে কইছিলাম ওই শালার অমানুষেরে বসবাস করা বাড়িতে আমার ছেলে মেয়ে দুইটারে যেন দূরে রাখে। তোমার এই শয়তানের মতন স্বভাবের জন্য তোমাদের ওই গোটা বাড়িটা অভিশাপে ভরা। ফারজাদ কেবল হাসলো একটু। ফুপা, শয়তানের স্বভাব শক্ত হয় তা জানতাম না। হাবিব সাহেব এবার যেন মেজাজের খই হারালেন। তোমার মতো বদমাইশের পরিবার সাথে আমার যে কোনো সম্পর্ক আছে এটা ভাবতেও ঘেন্না হয় আমার, হারামি পরিবার।
ফোন কেটে ফোনটা ছুঁড়ে মারলেন বিছানার ওপর। দরজার সাথে কাছে সংকুচিত হয়ে দাঁড়িয়ে আছেন দিলরুবা বেগম। হাবিব সাহেবের এই রাগ ওই বাড়ির ওপর আজকের নয়, 16টা বছর ধরে পালন করছে উনি। 16 বছর আগে হাবিব সাহেবের অবস্থা খুব একটা ভালো ছিল না, তবুও তার ব্যক্তিত্ব আর শিক্ষাগত যোগ্যতা দেখে বিয়ে দিয়েছিলেন দিলরুবা বেগমের বাবা। কিন্তু একটা সময় কর্মের আর কোনো ব্যবস্থা করে উঠল না তেমন। তিনি সিদ্ধান্ত নিলেন বিদেশ যাওয়ার। শ্বশুরবাড়ির কাছে টাকা চেয়েছিলেন, যৌতুক হিসেবে নয়, ধার, যেটা তিনি উপার্জন করে আস্তে আস্তে শোধ করতে চেয়েছিলেন। কিন্তু ফারজাদের বাবা আজাদ সাহেব টাকা না দিয়ে বরং কটূক্তি ঝাড়লেন যে দেশে থেকে কোনো কর্ম খুঁজা পায় নাই, অয়ে আবার বিদেশ যাইয়া যেন কোটিমাল কামাইব। বিদেশ যাইয়াও কিছুই করতে পারবা না, বরং আমার আড়তে খেটে খাও। কত মানুষ তোমার মতন খাটতেছে প্রতিদিন, ওরে সংসারও চলে যাইতেছে বেশ, ও করে বিদেশ যাওয়া লাগতাছে না। সেই কথা তিনি ভুলতে পারেন না। এরপর মায়ের টুকটাক পুরাতন গহনা, দিলরুবা বেগমের হাতের বালা, দুল, এসব অংশ জমি বিক্রি করে কোনো মতো বিদেশে গেলেন। আল্লাহর রহমতে আস্তে আস্তে তিনি চোখে পড়ার মতো উন্নতি দেখা পেয়েছেন। তবে মেজাজি তেজি লোক হওয়ার অপমান করে বলা সেই কথাগুলো ভুলতে পারেননি। লাবণ্য দিজার ঘরে বসে শুনল সবটা, কোনো কথা বলল না। দিজার চোখে পানি শুকিয়ে লেপ্টে আছে চোয়ালে, উদ্ভ্রান্তের ন্যায় ভার ছেড়ে দিয়ে বসে আছে বিছানার উপর। জীবনটা আসলেই জটিল, ভয়াবহ এক কুরুক্ষেত্র, যেখানে বাঁচতে হলে লড়তে হবে, কখনো আশেপাশের পরিস্থিতির সঙ্গে, তো কখনো নিজের মনের সঙ্গে। আজ এ আজীবনের লড়াই। ফারজাদ কান থেকে ফোন নামিয়ে নিজের মনে হেসে ওঠে, বিড়বিড় করে বলল, তোর বাপ কত ভালোভাবে চেনে আমায়, অথচ তুই বুঝিস না দিজা। তোর বাপের কাছে একটু জানলেও তো পারিস কত জঘন্য এক ব্যক্তিত্ব আমি।